আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিবেশ রসায়ন ক্লাসে। আজকে পরিবেশ রসায়নের আমাদের হচ্ছে পর্ব 2 নাম্বার পর্ব। 2 নাম্বার পর্বে আমরা হচ্ছে যে গত ক্লাসে যেই টপিকগুলো দেখছিলাম তার পরের থেকে দেখব। তো গত ক্লাসে আমরা টপিক কত দূর পর্যন্ত দেখছিলাম? বয়েলের সূত্র পড়ানোর পরে আমরা হচ্ছে পরে আর আগাইতে পারি নাই, বিকজ আমার একটু কাজ চলে আসছিল। সো আমরা এখন বয়েলের সূত্র পরের থেকে দেখব, অর্থাৎ আমরা এখন চার্লসের সূত্র থেকে দেখব, তাই না? সো চার্লসের সূত্র থেকে চলো আমরা শুরু করি। পর্ব 2-তে চার্লসের সূত্র থেকে যদি আমরা শুরু করি, সাইলেন্ট করো। তো চার্লসের সূত্র থেকে শুরু করলে আমাদের চার্লসের সূত্রে কি আছে, প্রথমে আসবো হচ্ছে চার্লসের সূত্রটা কি সেইটা ব্যাখ্যা করতে। তো চার্লসের সূত্র কি, চার্লসের সূত্র কি ব্যাখ্যা করে, চার্লসের সূত্রের সাথে কি ডিল করে, এটা বুঝতে হবে আগে আমাদের। তো ব্যাপারটা হচ্ছে এরকম, চার্লসের সূত্র বেসিক্যালি ডিল করে হচ্ছে চাপ এবং এই আয়তন এবং তাপমাত্রা নিয়ে। ভি ইজ প্রপোর্শনাল টু টি, এইটা হচ্ছে চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত আয়তন এবং তাপমাত্রা নিয়ে। দেখো, আমরা হচ্ছে অ্যাডমিশনে এক স্টাইলে পড়ি, একাডেমিকে এক স্টাইলে পড়ি। একাডেমিকে যদি আমি পড়াইতাম তাহলে আমি ডিরেক্ট এই কথাই যাইতাম না, বাট যেহেতু আমরা অ্যাডমিশনে পড়তেছি ডিরেক্ট আমরা এই কথাতে যাব, তারপরে আমরা ব্যাক ইন্ডের চিন্তা ভাবনা করব। তো চার্লসের সূত্র কি নিয়ে কাজ করে, সরাসরি মনে রাখবো যে আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্ক হচ্ছে আমাদের চার্লসের সূত্র। এবং যখন আমাদের প্রেসার হচ্ছে ফিক্স বা চাপ হচ্ছে আমাদের ফিক্স, সো চাপ যখন নির্দিষ্ট চাপে কোনো একটি গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক, এটা হচ্ছে চার্লসের অনুসিদ্ধান্ত। তাহলে এখানে আমাদের তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক আছে। এখন তাপমাত্রার সাথে আয়তনের যে সম্পর্ক, এইটাকে তুমি যদি উল্টায় দাও, ভি ইজ ইকুয়ালস টু কে টি এভাবে লেখা যায়, বা পরবর্তীতে v1/t1 ইকুয়ালস টু v2/t2 এটা লেখা যায়। এখন এটা তো অনুসিদ্ধান্ত গেল, বাট চার্লসের মেইন সূত্রটা কি? চার্লসের মেইন সূত্র যদি বুঝতে হয় তাহলে আমাদের 0°C টেম্পারেচারে কোনো একটি গ্যাসের আয়তন নিয়ে কাজ করতে হবে। 0°C টেম্পারেচারে কোনো একটি গ্যাসের আয়তনকে আমরা যদি v0 ধরি, বোঝার চেষ্টা করবা এখানে কথাটা, 0°C টেম্পারেচারে কোনো একটি গ্যাসের আয়তন হচ্ছে v0। এবার আসো, তাহলে T°C টেম্পারেচার, এটাতে গ্যাসের আয়তন কি হবে? T°C টেম্পারেচারে গ্যাসের আয়তন হবে হচ্ছে VT। এবার চার্লস এই কথা বলতেছে যে কোন একটি গ্যাসের আয়তনকে যদি আমরা 1°C টেম্পারেচার বা কোন একটি গ্যাসের তাপমাত্রাকে যদি আমরা 1°C টেম্পারেচার বাড়াই, কোন একটি গ্যাসের তাপমাত্রা T, এইটাকে যদি আমরা 1°C টেম্পারেচার বাড়াই বা 1°C টেম্পারেচার কমাই, দুইটা ঘটনা ঘটাইতে পারে, 1°C টেম্পারেচার বাড়ানো বা 1°C টেম্পারেচার কমানো। তাহলে সেটা 0°C টেম্পারেচারের যে আয়তন তার 1/273 অংশ বাড়ে বা কমে। 1°C বাড়াইলে এইটার 1/273 অংশ বাড়ে বা কমে, তাহলে এত এর বাড়বে বা কমবে। তা আমি যদি বাড়াই তাহলে ঘটনা যেটা ঘটে, আগে আমার v0 ছিল, এর সাথে v0 এর 273 বাড়তেছে, মানে v0 প্লাস 273 আসবে, v0 প্লাস v0 এর 273। এখন যদি আমি কমাই তাহলে কি ঘটবে? v0 মাইনাস v0 এর 273, এই পার্টটা আসবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে চার্লসের যে বেসিক ফর্মুলাটা অনুযায়ী এরকম, বইতে একটু পড়বা তোমরা, সুন্দর মতো লিখে নিতে পারো, লিখে পড়তে পারো যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভর বিশিষ্ট কোন একটি গ্যাসের তাপমাত্রা 1°C বৃদ্ধি করলে বা 1°C হ্রাস করলে তার আয়তন 0°C টেম্পারেচারের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এই ঘটনাটাকে আমরা চার্লসের সূত্র বলি। এখন এই চার্লসের সূত্র থেকে আমরা একটা জিনিস প্রতিপাদন করতে পারি, এই টোটাল চার্লসের এই ফিনোমেনা থেকে আমরা একটা জিনিস প্রতিপাদন করতে পারি যে T°C টেম্পারেচারে আয়তন VT ইকুয়ালস টু তোমার ইনিশিয়াল আয়তন প্লাস, যেহেতু আমি টি বৃদ্ধি করতেছি তাহলে v0 এর টি পরিমাণ তাপমাত্রা বাড়ানো ডিভাইডেড বাই 273, এই হচ্ছে আমার ফিনোমেনা। আমি যেহেতু টি ডিগ্রি বৃদ্ধি করতেছি, বিকজ কি এই জায়গায় ভালো করে খেয়াল করলে দেখবা আমরা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য 1 করে গুণ করছি, তো যখন আমি টি ডিগ্রি বৃদ্ধি করব তখন আমার টি গুণ হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই হচ্ছে আমার মেইন কাহিনী আসতেছে। এখন যদি আমি এই জায়গাতে নিচে 273, এটাকে আমি কি করব, এইটাকে আমি দেখা যাচ্ছে যে লসাগু করলাম। তো লসাগু করলে এই সাইডে ভ্যালু কি আসে, ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গাতে ভ্যালু আসবে, এই যে এই জায়গায় খেয়াল করো, এই জায়গাতে ভ্যালু আসবে 273 v0, আর উপরে আসবে হচ্ছে v0t,
তো ক্যালকুলেশন করলে ভালো করে খেয়াল করো, এই জায়গাতে ক্যালকুলেশন করলে ভি নটকে কমন নেওয়া যায়, 273 প্লাস টি উপরে চলে আসে ডিভাইডেড বাই নিচে 273 আসে, এই হচ্ছে আমার ফরম্যাট। আর এই সাইডে কি থাকে, ভিটি থাকে। তো ভিটি এর ভ্যালু আমাদের ভিটি যেটা আছে এইটার ভ্যালু ফাইনালি এমন আসে এই জায়গাতে ভি নট ইনটু, খেয়াল করে দেখো, টি টেম্পারেচার মানে সেন্টিগ্রেড, ছোট হাতের টি মানে সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করলে এটাকে কেলভিন টেম্পারেচার বলা হয়, ডিভাইডেড বাই 273। এই হচ্ছে আমাদের ভ্যালু আসলো। সো ভি টি ইকুয়ালস টু ভি নট টি ডিভাইডেড বাই 273, এটা আসলো। এখান থেকে যে ভি নট ডিভাইডেড বাই 273, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে যে তোমার আয়তন বৃদ্ধির গুণাঙ্ক হিসেবে বলতে পারি, বুঝতে পারছো? কোফিশিয়েন্ট অফ টেম্পারেচার বা আয়তন বৃদ্ধির যে গুণাঙ্ক, এইটা আকারে বলতে পারি। এইটা হচ্ছে একটা ফিক্স নাম্বার, এটা ফিক্স নাম্বার হলে এই জায়গা থেকে আমি ভিটি ইজ প্রপোর্শনাল টু টি এটা পাই। অর্থাৎ এই কেলভিন টেম্পারেচারের সাথে আয়তন হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, এই জায়গা থেকেই কিন্তু আমরা ওই ইকুয়েশনটা পাইছি, এই ইকুয়েশনটা পাইছি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন কি আসে, খুব সিম্পল। এই জায়গাতে তুমি এই যে ভি ইজ প্রপোর্শনাল টু টি, এইটা চার্লসের সূত্র, এটা প্রথমে মনে রাখবা। এরপরে এই জায়গায় যে সিস্টেমটা দিলাম, এই সিস্টেম থেকে যে ইকুয়েশনটা আসছে, এই ইকুয়েশন থেকে একটা প্রশ্ন আসবে। এই প্রশ্নটা কি দেখো, যখন আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিচ্ছি তখন আমাদের ইকুয়েশন হচ্ছে ভি নট প্লাস ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273, এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন এই ইকুয়েশন অনুযায়ী যদি আমরা এই জায়গাতে -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ইকুয়েশন বের করার চেষ্টা করি, তাহলে কত আসবে দেখো, এখানে আমাদের আসে ভি নট প্লাস, এখানে দেখো ভি নট টি এর জায়গায় বসে হচ্ছে -273 ডিভাইডেড বাই 273। খেয়াল করে দেখো, এখানে আমরা কাটাকাটি করতে পারি, 273 এর সাথে 273 কাটাকাটি করলে ভি নট মাইনাস ভি নট চলে আসে আলটিমেটলি 0। অর্থাৎ আমরা এই ইকুয়েশন থেকে একটা সিদ্ধান্ত পাচ্ছি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন শূন্য, তাপমাত্রায় আয়তন শূন্য। তো আয়তন শূন্য, এই যে ঘটনাটা ঘটে, এইটার এখানে একটা ব্যাপার আছে। -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এমন একটা টেম্পারেচার, এই টেম্পারেচারে যাওয়ার আগেই কোনো একটা গ্যাস কঠিনে রূপান্তর হয়, তখন তরল থাকে না। সো কঠিনে রূপান্তর হলে তখন তার আয়তনটা শূন্য করা যায় না। ফলে যেটা হয় যে এই টেম্পারেচারে আয়তন শূন্য, এটা তাত্ত্বিকভাবে হয়। এটা কি হয়? তাত্ত্বিকভাবে হয়। সো এই যে শূন্য আয়তন, এটা আমরা তাত্ত্বিকভাবে পাই, মানে তত্ত্বীয়, থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি না। প্র্যাকটিক্যালি আমার আয়তন শূন্য হবে না। তাহলে আমাকে জিজ্ঞেস করবে কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তাত্ত্বিকভাবে আমাদের গ্যাসের আয়তন শূন্য হয়, সেটা কত? সেটা হচ্ছে -273। এখন যেইটা -273, এইটাই কিন্তু 0 ডিগ্রি কেলভিন। কারণ কি, তুমি যখনই সেন্টিগ্রেডের সাথে -273 যোগ করবা, তখন এটা আসলে কেলভিনের যে 0 ডিগ্রি কেলভিন হবে, কারণ কি, আমরা ওই যে টেম্পারেচারের স্কেল সম্পর্কে জানি না। স্কেল কি ছিল বলতো? C/5 ইকুয়ালস টু F মাইনাস, মানে C/5 ইকুয়ালস টু K প্লাস 273/5, এরকম আসে না সেন্টিগ্রেড এবং কেলভিনের ভিতরে? এটা আমরা সম্পর্ক পাই। তাহলে দেখো 273/5 আসে, তাহলে এখান থেকে 5 কেটে যে C ইকুয়ালস টু K প্লাস 273 আসে। তো এখন আমাদের যেহেতু সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচার, এটা কত বসাতে হবে? C F মাইনাস 32, K মাইনাস 273, এখানে K প্লাস না, K মাইনাস ছিল না এখানে, কেলভিন স্কেলে K মাইনাস 273। তো এই যে স্কেল থেকে আমরা যখন K মাইনাস 273 বের করার চেষ্টা করি, তখন কেলভিন স্কেল যখনই বের করব, তখন C প্লাস এই জায়গাতে আসবে হচ্ছে 273। তাহলে এই জায়গাতে এই যে 273, এটার জন্য যদি আমরা হচ্ছে যে -273 বসাই, -273 আর প্লাস 273 মিলে কেলভিনে কিন্তু 0 ডিগ্রি কেলভিন আসে। কেলভিনে কত আসে? 0 ডিগ্রি কেলভিন বা 0 কেলভিন আসে। সো এই যে 0 কেলভিন, তাহলে কখনো কখনো -273 ডিগ্রি সেন্টিগ্রেড বলবে, ওটাই মানে 0 কেলভিন, ওইটাই আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। তাহলে এটা হচ্ছে আমাদের চার্লসের আরেকটা অনুসিদ্ধান্ত। এবার আসো, চার্লসের ক্ষেত্রে আমরা যদি একটু চিত্র দেখার চেষ্টা করি বা গ্রাফ দেখার চেষ্টা করি, গ্রাফ বা চিত্র, তাহলে গ্রাফ বা চিত্রের ক্ষেত্রে কেমন হবে?
তো খুবই সিম্পল গ্রাফ হবে, যেহেতু ভি ইজ প্রপোর্শনাল টু টি, মানে আয়তন তাপমাত্রা সমানুপাতিক, যখন আমার চাপ ফিক্সড মানে সমচাপীয়, চাপ ফিক্সড, তাহলে এখন যদি আমি গ্রাফ আঁকার চেষ্টা করি, এক্স অক্ষ বরাবর টেম্পারেচার রাখলাম, ওয়াই অক্ষ বরাবর ভলিউম রাখলাম, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি, ডেফিনেটলি এই গ্রাফ হবে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এই গ্রাফ কি হবে, ভি ইজ প্রপোর্শনাল টু টি, সমানুপাতিক সম্পর্ক হলে মূলবিন্দুগামী সরলরেখা। বাট এই যে চাপ, এই চাপটা হবে সমচাপীয় রেখা। কি টাইপের রেখা, সমচাপীয় রেখা, যেহেতু কারণ হচ্ছে চাপ আমার ফিক্সড, সো এটা আমার P1, এই বরাবর আরেকটা চাপ সমচাপীয় রেখা P2, এই বরাবর আরেকটা সমচাপীয় রেখা P3, এই এক একটা সমচাপীয় রেখা আসবে, বুঝতে পারছো? সমচাপীয় রেখা এভাবে আমাদের তৈরি হবে। এই হচ্ছে আমার বেসিক ফ্যাক্টর। তাহলে এইটা গেল অনুসিদ্ধান্ত থেকে আমাদের বেসিক যেই ইকুয়েশনটা কেমন হবে সেটা। এবার আসো যে কখনো যদি এরকম বলে যে গ্রাফটা ভাইয়া তুমি এভাবে আঁকো, ওয়াই অক্ষ বরাবর ভি বাই টি দাও আর এক্স অক্ষ বরাবর শুধু টি দাও, তাহলে গ্রাফ কি আসবে? তো সিম্পল জিনিস, আমরা জানি যে এই জায়গায় ভি ইজ প্রপোর্শনাল টু টি মানে, ভি ইজ প্রপোর্শনাল টু টি মানে ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভ্যালু আসে না, ভি ইজ ইকুয়াল টু কে, তাহলে ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে এই জায়গায় যে ভি বাই টি এর যে আমরা ভ্যালুটা নিছি এটা কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ আমি টেম্পারেচার যতই চেঞ্জ করি এটা কনস্ট্যান্ট থাকবে, তার মানে এই বরাবর রেখা আমার কি সমচাপীয় রেখা আসবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু, এইটা কখনো চেঞ্জ হবে না, এইটা সবসময় তোমার সেম থাকবে। এবার এই জায়গাতে নির্দিষ্ট একটা চাপের জন্য কনস্ট্যান্ট, কারণ কি সমচাপীয় রেখা, পি এর জন্য কনস্ট্যান্ট। এখন আমি যদি পি চেঞ্জ করে দিই, তাহলে এই বরাবর এটা P1, এটা যাবে P2 এর জন্য, এটা যাবে অন্য একটা P3 এর জন্য, যে কোনো একটা P3 এর জন্য, এভাবে আমরা আলাদা আলাদা চাপের জন্য আলাদা আলাদা রেখা পাবো, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের সমচাপীয় রেখার কাহিনী। ওকে, তাহলে আমরা গ্রাফ বুঝতে পারলাম। এবার আসো, আমাদের যদি কখনো যদি তোমার এই অনুসিদ্ধান্তগুলা থেকে তোমার ইয়া না দিয়ে ডিরেক্ট আমাদের চার্লসের সূত্রের মেইন পার্টটা থেকে ফর্মুলা বা চিত্র দেয়, গ্রাফ দেয়, তখন আমাদের গ্রাফটা কি হবে দেখো, তখন আমাদের গ্রাফটা কেমন ভাবে লিখবো সেইটাতে আসি। তো আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ বোঝার চেষ্টা করি। এই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমরা আয়তন দিছি, এক্স অক্ষ বরাবর আমরা টেম্পারেচার দিছি। তো এক্স অক্ষ বরাবর টেম্পারেচার দিলাম, ওয়াই অক্ষ বরাবর আয়তন দিলাম। এই যে পয়েন্ট, এই পয়েন্ট বরাবর কি আমাদের আয়তন শূন্য, টেম্পারেচারও শূন্য। তো টেম্পারেচার এদিক বরাবর যদি যায় তাহলে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে, এদিক বরাবর যখন যায় টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে। ধরে নিলাম এই পয়েন্ট বরাবর টেম্পারেচার হচ্ছে -273 ডিগ্রি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা এই পয়েন্ট বরাবর। তাহলে খেয়াল করো, যখন -273 ডিগ্রি সেন্টিগ্রেড আসে, এই পয়েন্টে আমাদের আয়তন কি হয়ে যায় বলতো, আয়তন শূন্য হয়ে যায়। তাহলে আয়তন শূন্য কোন পয়েন্টে, এই পয়েন্টে। এখন যেহেতু এই আয়তন ভি তোমার এক্স অক্ষের উপরে সবসময়ই শূন্য, কারণ এই পয়েন্ট থেকে যত উপরে যাবে তত আয়তন বাড়বে, অক্ষের উপরে শূন্য, তাহলে কেবলমাত্র এই পয়েন্টে আমার আয়তন শূন্য। তার মানে এই রেখাটা এই বরাবর উঠে যাবে, এই বরাবর উঠে যে এই পয়েন্টে আমার আয়তন হবে কত, শূন্য। যখন -273 ডিগ্রি সেন্টিগ্রেড তখন আয়তন শূন্য, বাকি আমার ভি ইজ প্রপোর্শনাল টু টি রেখা, খেয়াল করো বাকি সেই আগের মতো ভি ইজ প্রপোর্শনাল টু টি রেখা উপরের দিকে উঠে যাচ্ছে, বুঝতে পারছো? শুধুমাত্র -273 আয়তন শূন্য, এইটুকুই হচ্ছে আমার ডিফারেন্স, এইটুকু হচ্ছে আমার ডিফারেন্স, বাকি আর কোনো ডিফারেন্স নাই। আগে তুমি যেমন ভি ইজ প্রপোর্শনাল টু টি নিছিলা, মূলবিন্দুগামী সরলরেখা নিছিলা, এখনো সেম নিতে পারবা, শুধুমাত্র এই জায়গাতে তুমি যদি চার্লসের সূত্রের একদম বেসিক সূত্রে আসো, -273 আসবে হচ্ছে তোমার আয়তন শূন্য, এবং এইটাকে পরম তাপমাত্রা বলে। পরম তাপমাত্রা স্কেলের ধারণা এই জায়গা থেকে আস্তে আস্তে আসে। কোথা থেকে আসে? এই জায়গা থেকে আসে। কিসের ধারণা? পরম তাপমাত্রার স্কেলের ধারণা। সো আশা করি এই ব্যাপারটা তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। সো আমাদের এখানে চার্লসের সূত্রের যেই বেসিক জিনিসপত্রগুলো ছিল, যেগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো আমরা ধীরে ধীরে দেখে ফেললাম। এর বাইরে আর কি লাগবে? এর বাইরে আর তেমন কিছু লাগবে না। এর বাইরে আমি তোমাকে যে কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস দিছি, কোশ্চেন ব্যাংক সলিউশনের ক্লাস করো। এর বাইরে যদি কোনো কোশ্চেন আসে, ওই কোশ্চেন ব্যাংক সলিউশনের ক্লাসে তুমি একদম A to Z কভার হয়ে গেছে, বুঝতে পারছো? বাকি দেখো প্রত্যেকটা জিনিস যা যা আমার দরকার, যা যা দরকার, যা যা প্রয়োজন, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমার চার্লসের থেকে দেখাই দিছি। ওকে, তাহলে চার্লস গেল, চার্লসের সূত্র আমাদের ক্লিয়ার। এখন আসবো হচ্ছে আমরা সমন্বয় সূত্র, সমন্বয় সূত্র। তাহলে আমরা বয়েল এবং চার্লস এই দুইটা সমন্বয় সূত্র তৈরি করতে পারি। কিভাবে? বয়েলের সূত্রে
আমাদের বয়েল ছিল, বয়েল কি ছিল, ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। এরপরে আমরা চার্লস নিছি, চার্লস আমাদের ফর্মুলা কি দিল, চার্লস দিল ভি ইজ প্রপোর্শনাল টু টি। দুইটাকে যদি আমরা সমন্বয় করি তাহলে খেয়াল করে দেখবা ভি ইজ প্রপোর্শনাল টু টি ডিভাইডেড বাই পি, এরকম কিছু একটা আসে, তাই না, এরকম কিছু একটা আসে। সো এই জায়গা থেকে আমরা কিন্তু পরবর্তী লাইনে লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু টি ডিভাইডেড বাই পি, এভাবে লিখতে পারি না। এবার এটাকে তুমি যদি আড়াআড়ি গুণ করাও, এই যে অংশ এটাকে যদি তুমি আড়াআড়ি গুণ করাও, দেখো পি ভি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়ালস টু কে আসে, আড়াআড়ি গুণ করায় এটা পাও। এই যে অংশটা পাইলা পি ভি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কে, এইটা দিয়ে এখন তুমি সমন্বয় সূত্র কি লিখতে পারো, যে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু। দ্যাট ইজ দ্য সমন্বয় সূত্র। দেখো এই হচ্ছে আমাদের সমন্বয় সূত্র। এখন প্রশ্ন হচ্ছে এই সমন্বয় সূত্র আমাদের কোন কাজে লাগবে, আমাদের এমসিকিউ দিবে নিচের কোনটি গ্যাসের সমন্বয় সূত্র প্রকাশ করে। তাহলে এইটা হচ্ছে আমাদের গ্যাসের সমন্বয় সূত্র প্রকাশ করে। এরপরে এই সমন্বয় সূত্র থেকে প্রশ্ন কি দিবে, আমাদের চাপ আয়তন তাপমাত্রা দেয়া থাকবে, আরেকটাতে চাপ আয়তন দেয়া থাকবে, তাপমাত্রা বের করতে বলবে। চাপ আয়তন তাপমাত্রা দেয়া থাকবে, আরেকটাতে চাপ এবং তাপমাত্রা দেয়া থাকবে, আয়তন বের করতে বলবে। অর্থাৎ এক সাইডের 3টা চলক দেয়া থাকবে, আরেক সাইডে 2টা চলক দেয়া থাকবে, একটা চলকের মান বের করতে বলতে পারে, বের করতে বলতে পারে। এই হচ্ছে কাহিনী। তাহলে এখানে আমরা বেসিক্যালি দেখলাম বয়েল এবং চার্লসের সমন্বয়ে কিভাবে এই জায়গা থেকে সমন্বয় সূত্র তৈরি হলো এবং সমন্বয় সূত্রের আসলে বেসিক কাহিনীটা কি। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে, আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। সো এই সমন্বয় সূত্র থেকে এইটুকু প্রশ্নই আসে, এর বাইরে তেমন কিছু আসে না। যেগুলা তোমার হচ্ছে যে অ্যাডমিশনের জন্য এর বাইরে থেকে যা আসে, তুমি যদি এই বেসিকটুকু জানো, এরপরে তুমি সলভ ক্লাস দেখে, আমার যে সলভ ক্লাস তোমাদের অলরেডি দিয়ে রাখছি, সলভ ক্লাস দেখে এখান থেকে আজ যে 2-1টা প্রশ্ন আসে সেগুলো করো, আর তোমার এর বাইরে কিছু লাগবে না। মেইনলি এখান থেকে আমাদের লাগে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক থেকে শুরু করে সামনের অংশ। আজান দিচ্ছে, সো আমরা আজানের পরে কন্টিনিউ করি। গেছি? সো আমরা হচ্ছে আজানের ব্রেকের পরে আবার আসছি ক্লাসে। তো আমরা এখন এর পরের পার্ট যেটা আমাদের খুবই প্রয়োজন, সেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক সম্পর্কে জানা। তো আমরা এখন মোলার গ্যাস ধ্রুবক সম্পর্কে জানবো। তো মোলার গ্যাস ধ্রুবক এই জিনিসটা আমাদের ব্যবহার হয় হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণে, আমরা সবাই জানি। তো আদর্শ গ্যাস সমীকরণটা কি ছিল বলো তো? আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। এইটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ, যেটা আমাদের মাস্ট মুখস্থ থাকা লাগে। এই সমীকরণে যদি আমরা একটু আর এর ভ্যালুর দিকে তাকাই, আর এর ভ্যালু তুমি যখন বের করবা, আর ইকুয়ালস টু তোমার ভ্যালু আসবে উপরে পিভি আর নিচে আসবে হচ্ছে তোমার এনটি। তো এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। এই যে পিভি বাই এনটি এটা আসলো, উপরের এই পিভিকে আমরা কাজ বলতে পারি, ডাব্লিউ বলতে পারি, বিকজ যেটা ডাব্লিউ ওইটাই হচ্ছে তোমার পিভি। ফিজিক্সে তুমি পড়ছো যে ডাব্লিউ ইকুয়ালস টু পিভি, তো এটাকে আমরা তোমার হচ্ছে ডাব্লিউ বাই এনটিও বলতে পারি। তো এই যে ডাব্লিউ বাই এনটি, তো ডাব্লিউ যদি হয় তাহলে খেয়াল করে দেখো এই আর এর ভ্যালু যেটা, আর এর একক আমরা বলতে পারি এসআই ইউনিটে। দেখো উপরে কাজ মানে কি, কাজ মানে হচ্ছে জুল, আর নিচে মোল আর টেম্পারেচার আছে। তো এটাকে এভাবে লেখা যায় কাজ পার মোল, ঠিক আছে, মোল যেহেতু নিচে তাহলে কাজ পার মোল পার তাপমাত্রা, তো তাপমাত্রার একক সবসময় কেলভিন থাকে, এই জন্য এটাকে তুমি হচ্ছে সরাসরি তাপমাত্রা না লিখে কেলভিনও লিখতে পারো। তাহলে এখানে তুমি কি লিখতে পারো, কাজ পার মোল পার কেলভিন, এইটা দিয়েও তুমি হচ্ছে যে করতে পারবা। তো এইটা কিন্তু সরাসরি এমসিকিউতে আসে যে কাজ পার মোল পার কেলভিন। তো কাজ পার মোল পার কেলভিন এই যে পার্টটা আছে এটা আমাদের সরাসরি আসে, এইটা আমরা এখান থেকে মাথায় রাখবো। এবার ভালো করে খেয়াল করো যে আসলে আর এর বেসিক্যালি মিনিংটা কি, আর দিয়ে আসলে কি বোঝায়, সেইটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করো এটা আমরা বুঝতে পারবো খুব সিম্পল একটা ওয়েতে চিন্তা করলে। আর এর ভ্যালু তুমি যদি ধরো উপরে এই ডাব্লিউ এর ভ্যালু 1 বসাও, 1 বসানো মানে কি, ধরো তুমি কাজ হচ্ছে এসআই ইউনিটে 1 জুল বসাইলা, নিচে দেখো এন এর ভ্যালু 1 মোল বসাইলা এবং টি এর ভ্যালু 1 কেলভিন বসাইলা। তাহলে এবার বুঝতে পারতেছো যে আমরা যদি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে চাই, তাহলে তার জন্য
এই যে কাজটা করতে হয় না, এই কাজটা করতে হয় না, 1 জুল যদি কাজ করতে হয় ওটাই কিন্তু আর। এবার ধরো আমি এখানে 1 জুল না নিয়ে নিলাম হচ্ছে আমাদের ডাব্লু, তাহলে চিন্তা করো এখন এই 1 মোল আর 1 কেলভিনের জন্য আর ইকুয়ালস টু ডাব্লু হয়ে গেছে না, আর ইকুয়ালস টু ডাব্লু হয়ে গেছে। তার মানে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যেই পরিমাণ কাজ করতে হয় ওটাই হচ্ছে আর। আবার বলি, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যেই পরিমাণ কাজ করতে হয় ওটাই হচ্ছে আর। এটা হচ্ছে আমাদের আর এর সংজ্ঞা। তো আর এর সংজ্ঞাটা আমাদের তো আর এমসিকিউতে লাগবে না, এটা আমাদের বোঝা জরুরি, বুঝলে আমরা এই অংশটা নিয়ে ইজিলি কাজ করতে পারবো। এখানে এমসিকিউতে আর কি আসে, আমাদের মোলার গ্যাস ধ্রুবক আর থেকে আর এর ভ্যালু আসে, আর এর মানগুলো আসে। সো আর এর যে মান এগুলো আমাদের একক সহ মুখস্থ করতে হয়। যেমন ধরো এসআই ইউনিটে আর এর মান হচ্ছে 8.314। এবার এরপরে আসবে হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এবার বলো তো এটা কই থেকে পাইলাম? দেখো এই জুলটা হচ্ছে আমার কাজের একক, পার মোলটা কি? মোলটা হচ্ছে আমার ওই যে নিচে মোলের একক, পার কেলভিন হচ্ছে টেম্পারেচার একক। তাহলে উপরে দেখো কাজ মোল পার কেলভিন পাচ্ছি আমরা। তাহলে এই জায়গা থেকে আমরা টোটালটা মিলাইতে পারতেছি না। এইটা হচ্ছে এসআই ইউনিটের ক্ষেত্রে, যখন আমরা এসআই ইউনিট নিয়ে কাজ করব তখন আমরা এটা বসাইলে আমাদের ইজিলি মিলে যাবে। এবার এসআই বাদে আমাদের কিন্তু লিটার অ্যাটমসফিয়ার বলে একটা একক আছে। লিটার অ্যাটমসফিয়ার কি? লিটার অ্যাটমসফিয়ার দিয়ে বোঝায় আয়তনের একক লিটার, চাপের একক অ্যাটমসফিয়ার, এইটা। তো এইটাতে আর এর যেই ভ্যালু লিটার অ্যাটমসফিয়ার এই ইউনিটে আর এর যেই ভ্যালু, এটার ভ্যালু আসে 0.0821। এবার এই যে 0.0821 ভালো করে খেয়াল করলে দেখবা যে উপরে আমাদের যেই পিভি পার্টটা ছিল, এই পিভিতে ভি হচ্ছে লিটার, পি হচ্ছে কি বলতো, পি হচ্ছে অ্যাটমসফিয়ার। তাহলে এই জায়গাতে পি এবং ভি এর গুণফল যে কাজ, ওটাই তো আমাদের লিটার অ্যাটমসফিয়ার, তাই না? ওটাই আমাদের লিটার অ্যাটমসফিয়ার। নিচে যাবে আমাদের পার মোল পার কেলভিন। এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। দেখো এই যে পার্টটা, এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককের, মানে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর একক, এইটা কিন্তু খুব আসে, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর একক। এবার এই আর এর এককের ভিতরে লিটার এবং অ্যাটমসফিয়ারের গুণফল, এটা দিয়ে কিন্তু কাজ বুঝায়। এই যে এই অংশটা দিয়ে কি কাজ বুঝায় না, এইটা দিয়ে যদি কাজ বুঝায় এটা মানেই কিন্তু লিটার অ্যাটমসফিয়ার, অর্থাৎ লিটার এবং অ্যাটমসফিয়ারের যে গুণফল সেটাই হচ্ছে আমার এখানে কাজ। বোঝার চেষ্টা করবা, লিটার এবং অ্যাটমসফিয়ারের যে গুণফল ওটাই কাজ। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আসলে আমরা পরবর্তীতে যদি সিজিএস একক দেখি, সিজিএস এককের ক্ষেত্রে আর এর মান যখন আমরা বের করতে যাব তখন সিজিএস এককে এই যে জুল যেটা আছে না, জুলটা কি? জুলটা হচ্ছে আমাদের কাজের একক ছিল। সিজিএস এককে এই আর এর মানের ক্ষেত্রে জুলের পরিবর্তে তখন আসবে হচ্ছে আর্গ। কাজের ভ্যালু যেটা এটা জুলের পরিবর্তে তখন আসবে হচ্ছে আর্গ, ইআরজি আর্গ। এবং আমাদের মাথায় রাখতে হবে 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্গ। এটা আমরা মাথায় রাখবো যে 1 জুল মানে হচ্ছে 10⁻7 আর্গ, 1 জুল 10⁻7 আর্গ। তাহলে এখানে আমরা 1 জুলের পরিবর্তে 10⁻7 আর্গে যেতে পারবো। তাহলে এখানে আমাদের আর এর যেই ভ্যালু, এই আর এর ভ্যালু 1 জুলের পরিবর্তে আমরা 10⁻7 আর্গ যদি পাই, তাহলে এই জায়গাতে জাস্ট আগে যা ছিল তাই থাকবে 8.314। এই জায়গাতে 1 জুল যেটা ছিল, এই 1 জুলের পরিবর্তে 10⁻7 বসাই দিব। তাহলে এইটাতে আমরা আর্গ পার মোল পার কেলভিন এটা পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে আর এর মান আমরা কিসে গেলাম? আর্গ পার মোল পার কেলভিনে গেলাম। তার মানে এটা আমরা সিজিএস ইউনিটে পেয়ে গেলাম। কিসে পাইলাম? সিজিএস ইউনিটে পাইলাম। তাহলে আমরা সিজিএস ইউনিটটা বুঝতে পারছি কিনা বলো তো? সিজিএস ইউনিটটা বুঝতে পারছি, ক্লিয়ার হইছে, একদম এ টু জেড ক্লিয়ার হইছে। তাহলে আমরা এখানে এসআই ইউনিট দেখলাম, লিটার অ্যাটমসফিয়ার দেখলাম, সিজিএস দেখলাম, লাস্টে আমাদের আরেকটা ইউনিট দেখতে হবে, এইটাকে বলা হচ্ছে ক্যালোরি ইউনিট। ক্যালোরি ইউনিটে আর এর মান, এটা মুখস্থ করবা, একদম মুখস্থ করবা, 1.987। এবার এটাতে কাজের পরিবর্তে কাজ যেটা এটা আমরা জুলের পরিবর্তে ক্যালোরি ইউনিটে নিব, জাস্ট ক্যালোরি পার মোল পার কেলভিন। ঠিক আছে, এইটুকুই। কি করছি আমরা? জাস্ট আমরা যেটা জুল ছিল ওটাকে ক্যালোরিতে কনভার্ট করছি, ক্যালোরিতে কনভার্ট করার পর এই ভ্যালুটা আসছে। সো এই ভ্যালুটা তুমি চাইলে যে ওই যে 1 জুল ইকুয়ালস 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল একটা রিলেশন আছে, 1 ক্যালোরি ইকুয়ালস টু
4.2 জুল একটা রিলেশন আছে। এই রিলেশন থেকে বের করতে পারো, বাট বের করেও তোমার তো এইটা মুখস্থই করা লাগবে। এই জন্য আমি তোমাকে আর বের করার প্রেফার করবো না, যেহেতু আমাদের এমসিকিউতে আসে। এইটাকে ডিরেক্ট মুখস্থ করবা, এই যে পার্টটা আছে না, এটাকে ডিরেক্ট মুখস্থ করবা যে যখনই ক্যালোরি ইউনিটে আমরা যাচ্ছি, ক্যালোরি ইউনিটে আর এর মান 1.987 ক্যালোরি মোল পার কেলভিন, ডিরেক্ট মুখস্থ করবা, ওইটাতে যাওয়ার দরকার নেই আর। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের এখানকার বেসিক কাহিনী, যেটা আমরা ক্যালোরি ইউনিটে পাবো। তাহলে এখানে আমরা এসআই ইউনিটে, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, সিজিএস ইউনিটে, ক্যালোরি ইউনিটে প্রত্যেকটাতে আর এর মান পাইলাম। আর এর ইউনিটগুলা কিভাবে আসছে এটাতে বুঝলাম। এখানে জুল এটা হচ্ছে কাজ, মোল পার কেলভিন নিচে মোল পার কেলভিন এটাতে আসছে। লিটার অ্যাটমসফিয়ার কাজ, মোল পার কেলভিন নিচে আসছে। এই জায়গাতে ক্যালোরি পার মোল পার কেলভিন, এখানে ক্যালোরিটা হচ্ছে আমাদের কাজের ইউনিট, বা ওই পিভি এর পরিবর্তে আমরা বসাইতে পারি। এই হচ্ছে আমাদের টোটাল মোলার গ্যাস ধ্রুবক সম্পর্কে যা যা পড়ার ছিল। পাশাপাশি মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্যটা বুঝাইছি, আর দিয়ে আসলে কি বোঝায় সেটা বুঝাইছি, আর এর সংজ্ঞা কিভাবে লিখতে হয় সেটাও বুঝাইছি। সো আশা করি টোটাল ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো আমাদের আজকের খুবই ইন্টারেস্টিং টপিক, এটাকে বলা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। কি বলা হচ্ছে? গ্রাহামের ব্যাপন সূত্র। তো ব্যাপন সূত্রে আমাদের একটা টার্ম খুব ভালো করে শিখতে হবে, সেটা হচ্ছে ব্যাপন হার। ব্যাপন হার। তো ব্যাপন হার বোঝার আগে ব্যাপন বুঝতে হবে। আমরা 9-10 থেকে ব্যাপন পড়েছি, তাই না? যে কোন একটি গ্যাস স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা ব্যাপন বলি। কোন একটি গ্যাস উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাওয়ার যে প্রবণতা স্বতঃস্ফূর্তভাবে একা একাই, সেটাকে আমরা ব্যাপন বলি। তো এটা আমরা তো 9-10 থেকে জানি। ব্যাপন হার বলতে বোঝায় একক সময়ে কতটুকু সে অতিক্রম করতেছে, পথ অতিক্রম করতেছে, সেটা হচ্ছে ব্যাপন হার। সো এই ব্যাপন হারকে আর দিয়ে প্রকাশ করে। আর দিয়ে প্রকাশ করে। আর মানে হচ্ছে রেট অফ ডিফিউশন। রেট অফ ডিফিউশন বা ব্যাপনের হার আর দিয়ে প্রকাশ করে। তো এখন কোন একটি গ্যাসের ব্যাপন হার সম্পর্কে গ্রাহাম বলতেছে যে কোন একটি গ্যাসের ব্যাপন হার আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/√m। কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো আণবিক ভর যদি বেশি হয়, তাহলে তার বর্গমূলের ব্যস্তানুপাতিক মানে কি? ব্যাপন হার কম হয়ে যাবে। মানে জিনিসটা বোঝার চেষ্টা করো যে আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক আছে। তো আণবিক ভর মানে কি? সাপোজ ধরো আমরা যদি হাইড্রোজেন গ্যাস নিই, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর 2 গ্রাম, তাই না? আমরা যদি কার্বন ডাইঅক্সাইড নিই, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44 গ্রাম, তাই তো? এরপরে যদি আমি নাইট্রোজেন গ্যাস নিই, নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর 28 গ্রাম। তাহলে দেখো এক একটা গ্যাসের আণবিক ভর এক এক রকম। তাহলে এই যে এক একটা গ্যাসের আণবিক ভর এক এক রকম, যার আণবিক ভর কম, যেহেতু আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক ব্যস্তানুপাতিক, যার কম তার ব্যাপন হার বেশি হবে, যার বেশি তার ব্যাপন হার কি হবে? কম হবে। এটাই এমসিকিউ ট্রিক, যে আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক দেখাও। তো আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক তুমি যখন দেখাবা, দেখাইতে গেলে তোমাকে কিভাবে দেখাইতে হবে? ব্যাপন হারের সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক। আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি, আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম। সাপোজ ধরো এই জায়গাতে আমি আরেকটা গ্যাস নিলাম। কি গ্যাস নিলাম? অন্য একটা গ্যাস নিই, কার্বন মনোক্সাইড গ্যাস নিলাম। কার্বন মনোক্সাইড গ্যাসের ক্ষেত্রে আমি একটু হিসাব করি, কার্বন 6 12, অক্সিজেন 8 16, সব মিলাই আমাদের এখানেও 28 গ্রাম আসে। তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই চারটা গ্যাসের ভিতরে কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি, তাহলে ব্যাপন হার বেশি মানে আণবিক ভর কম, ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটার সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যাপন হার বেশি মানে আণবিক ভর কম। তাহলে এই চারটার ভিতরে আণবিক ভর সবচেয়ে কম হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি। এবার যদি জিজ্ঞেস করে এই চারটার ভিতরে কোনটার ব্যাপন হার সবচেয়ে কম, তাহলে ব্যাপন হার কম মানে আণবিক ভর বেশি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো সবচেয়ে বেশি আণবিক ভর কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছো? তাহলে এই জায়গা থেকে তোমার আণবিক ভর দিয়ে প্রশ্ন কেন করে? কারণ হচ্ছে এই আণবিক ভরের সাথে ব্যাপন হারের সরাসরি সম্পর্ক আছে। আণবিক ভরের সাথে ব্যাপন হারের সরাসরি সম্পর্ক আছে। তাহলে এইটা গেল আমাদের প্রথম সূত্র। এই যে প্রথম সূত্র, এই প্রথম সূত্র থেকে আরো অ্যাডভান্স চিন্তা করা যায়। কিভাবে আরো অ্যাডভান্স চিন্তা করা যায়? দেখো r ইকুয়ালস টু, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, k ইন্টু 1/√এর নিচে m লেখা যায়। এই k কে তুলে দিয়ে আমরা কিন্তু r1/r2 ইকুয়ালস টু, খেয়াল করো, উপরে
যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, উপরে রুটের নিচে m2, নিচে রুটের নিচে m1 লিখতে পারি। ব্যস্তানুপাতিক সম্পর্ক উল্টায় দিছি, সরাসরি লিখতে পারি এটা। এই যে রিলেশনটা লিখলাম, এইটা কিন্তু আরেকটা পার্ট আছে, এটাও এমসিকিউতে আসে, এইটাও এমসিকিউতে আসে, ঠিক আছে? আর এইটা তো আসেই। এখন এইটার আরেকটা পার্ট কি দেখো, আড়াআড়ি গুণ করলে r1 এর সাথে m1 চলে আসে। আড়াআড়ি গুণ করো r1 এর সাথে রুটের নিচে m1 চলে আসবে। আড়াআড়ি গুণ করো r2 এর সাথে রুটের নিচে m2 চলে আসে। খেয়াল করো, r1 এর সাথে m1, r1 এর সাথে m1, r2 এর সাথে m2, এই যে এইভাবে গুণ যেটা করছো না, দেখো তো এইটা আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাপন হারের আরেকটা সমীকরণ না? তুমি দেখবা এমসিকিউ সলভ করতে গেলে দেখবা যে নিচের কোনটি ব্যাপন হারের সঠিক সমীকরণ, চলে আসবে এটা। নিচের কোনটি ব্যাপন হারের সঠিক সমীকরণ, চলে আসবে এটা। নিচের কোনটি ব্যাপন হারের সমীকরণ, এটা। এই যে যা কিছু লিখছি এই প্রত্যেকটা এমসিকিউতে আসে, ভার্সিটি ক ইউনিটের এমসিকিউতে আসে। তাহলে ব্যাপন হারের এই এমসিকিউ ট্রিকটা তুমি শিখতে পারছো কিনা বল? ব্যাপন হারের এই এমসিকিউ ট্রিকটা তোমার মাথার ভিতরে ক্লিয়ারিটি দিতে পারছে কিনা, শিখতে পারছো কিনা? সো এটা আসে হচ্ছে ব্যাপন হার থেকে। তাহলে যদি আমাদের প্রশ্ন করে নিচের কোন গ্যাসের ব্যাপন হার বেশি, ঠিক আছে, প্রশ্নটা এরকম, নিচের কোন গ্যাসের ব্যাপন হার বেশি, পারবো না, নিচের কোন গ্যাসের ব্যাপন হার বেশি, ব্যাপন হার বেশি। তাহলে এই যে ফিনোমেনাটা শেখালাম এখান থেকে আসবে। তাহলে অপশন এ তে আমাকে দিছে হচ্ছে ক্লোরিন, অপশন বি তে দিছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, অপশন সি তে আমাকে দিছে হচ্ছে নাইট্রোজেন, অপশন ডি তে আমাকে দিছে হচ্ছে অক্সিজেন। এই হচ্ছে কয়েকটা গ্যাস। তো এই গ্যাসগুলোর ভিতরে ক্লোরিনের ক্ষেত্রে আণবিক ভর কত আসে? ক্লোরিন 35.5, দুইটা যেহেতু, তাহলে আসবে হচ্ছে আমাদের 71। কার্বন ডাইঅক্সাইড কত? আসবে হচ্ছে 44। নাইট্রোজেন কত? আসবে হচ্ছে 28। এন্ড অক্সিজেন কত? অক্সিজেন আসবে হচ্ছে আমাদের 32। তাহলে ব্যাপন হার সবচেয়ে বেশি মানে আণবিক ভর সবচেয়ে কম। তো খেয়াল করো এখানে আণবিক ভর সবচেয়ে কম কার আছে? নাইট্রোজেনের আছে। সো নাইট্রোজেন ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারছো? এরকম আসবে, এই চারটার ভিতরেও কম্পেয়ার করতে পারে, এরকম চারটার ভিতরেও কম্পেয়ার করতে পারে, যেটার ভিতরে কম্পেয়ার করবে সেটা। এবার দেখো একটা স্পেসিফিক কোশ্চেন বলি। যদি আমাদের আণবিক ভর সমান হয়, ট্রিকটা দেখো, ট্রিকটা হচ্ছে এভাবে লিখে নাও, এভাবে ট্রিকটা লিখে নাও, আণবিক ভর সমান হলে ব্যাপন হার সমান, আণবিক ভর সমান ইকুয়ালস টু ব্যাপন হার সমান। আণবিক ভর সমান মানে কি? ব্যাপন হার সমান। তাহলে কোনো গ্যাসের যদি আণবিক ভর সমান হয় তাহলে তার ব্যাপন হার সমান হবে। যেমন দেখো নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর 28, তাই না? কার্বন মনোঅক্সাইড, হিসাব করো তো কার্বন মনোঅক্সাইডের আণবিক ভর কত আসে? কার্বন 6 12, অক্সিজেন 8 16, দুইটা যোগ করলে 28 আসবে। এই যে দুইটার ব্যাপন হার আমি সমান হয়ে গেছে না? ব্যাপন হার সমান হয়ে গেছে না? এই ব্যাপন হার সমান হইলে এদের আণবিক ভরও সমান। বুঝতে পারছো? ব্যাপন হার সমান হইলে এদের কি? আণবিক ভরও সমান। তাহলে এই দুইটার ক্ষেত্রে তোমার আণবিক ভর সমান যেহেতু ব্যাপন হার সমান হবে, আণবিক ভর সমান যেহেতু ব্যাপন হার সমান হবে, এই দুইটা গ্যাসের ব্যাপন হার সমান। অন্য যে কোনো গ্যাস, আমি তো একটার উদাহরণ দিলাম, মানে এক জোড়ার উদাহরণ দিলাম, আমি এক জোড়ার উদাহরণ দিছি। এক জোড়ার উদাহরণের পরিবর্তে যদি অন্য জোড়া আসে যাতে আণবিক ভর সমান, তুমি ক্যালকুলেশন করে হিসাব করে দেখো আণবিক ভর সমান আসছে, সমান আসা মানে সেখানে ব্যাপন হার সমান হয়েছে। ঠিক আছে, এটাও একটা এমসিকিউ, এটা খুবই আসে। ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা আরেকটু অ্যাডভান্স দেখার চেষ্টা করি। তো আমরা একটা ফর্মুলা দেখলাম গ্রাহামের ব্যাপন সূত্রের, আণবিক ভর দিয়ে ফর্মুলা দেখলাম যে কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। শুধুমাত্র এইটুকুর ভিতরে সীমাবদ্ধ না, কোন একটি গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলেরও ব্যস্তানুপাতিক। অর্থাৎ ঘনত্ব যত বেশি হবে আণবিক ব্যাপন হার তত কম হবে, ঘনত্ব যত কম হবে ব্যাপন হার তত বেশি হবে। তাহলে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিকের পাশাপাশি ঘনত্বর বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটাও আমাদের রিলেশনশিপে আসছে। তো ঘনত্ব নিয়ে যখন আসবে সেম ভাবে আণবিক ভর থেকে যেরকম প্রশ্ন আসছে ঘনত্ব নিয়েও সেম টাইপের প্রশ্নগুলো আসতে পারে। কিরকম? r1 ডিভাইডেড বাই r2 ইকুয়ালস টু রুটের নিচে d2 ডিভাইডেড বাই d1, আর গুণ করলে r1 রুট ওভার d1 ইকুয়ালস টু, খেয়াল করো, r1 রুট ওভার d1 ইকুয়ালস টু r2
√d2 সেম ভাবে আসতে পারে। তাহলে এটাও একটা এমসিকিউ, এটাও একটা এমসিকিউ, এটাও একটা এমসিকিউ। ওকে, ক্লিয়ার? এবার ভালো করে খেয়াল করো, আমরা যেটা করব, আমাদের ম্যাথ করার সুবিধার্থে ব্যাপন হারের সমস্ত সমীকরণগুলোকে আমরা একসাথে অ্যাডাপ্ট করব। কিভাবে? দেখো, r1 ডিভাইডেড বাই r2 এটাকে লেখা যায় রুটের নিচে m2 ডিভাইডেড বাই m1, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটাকে আবার লেখা যায় রুটের নিচে d2 ডিভাইডেড বাই d1, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। লেখা যায় কিনা বলো? লেখা যায়। তাহলে আমরা একবারে লিখে ফেললাম। এবারটা একটা সিম্পল জিনিস চিন্তা করো, একটা সিম্পল জিনিস চিন্তা করো। তোমার কাছে একটা গ্যাসের চেম্বার আছে, এটা একটা গ্যাসের চেম্বার। এই চেম্বারের ভিতরে এই কোণাতে তুমি একটুকু পরিমাণ গ্যাস দিছো, গ্যাস গ্যাস রাখছো। মানে ধরো এই যে আমার কাছে রুম স্প্রে আছে, তো আমি যখন এই রুম স্প্রেটাকে এরম করে স্প্রে করব, স্প্রে করলে এইখান থেকে উচ্চ ঘনত্বের গ্যাস বের হইলো, এই গ্যাসটা আস্তে 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 রুমের ভিতর ছড়িয়ে যাচ্ছে। তাহলে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে ছড়িয়ে গেল না? এখন ছড়িয়ে যাওয়ার সময় এ তো 3D ডাইমেনশনে ছড়াচ্ছে, তাই না? সব জায়গাতে ছড়িয়ে যাচ্ছে, আয়তন জুড়ে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই যে ঘটনাটা ঘটতেছে, আয়তন জুড়ে ছড়িয়ে যাচ্ছে, এখানে তুমি গ্যাস রাখলে এই গ্যাসটা এভাবে আস্তে 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 ছড়িয়ে যাবে, আস্তে আস্তে ছড়িয়ে যাবে। এখন ছড়িয়ে যখন যাবে, তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় সময় লাগবে না? সময় লাগবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি এই বরাবর দূরত্বর কথা চিন্তা করি, তাহলে এই গ্যাসের কণাগুলা টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করতে পারে। আমি যদি এই জায়গাতে আয়তনের কথা চিন্তা করি, 3D ডাইমেনশনে আয়তনের কথা চিন্তা করি, তাহলে এই গ্যাসের কণাগুলা টি সময়ে ভি আয়তন অতিক্রম করতে পারে। তাহলে তারা একক সময়ে কতটুকু যাবে? তাহলে তারা একক সময়ে এক্স বাই টি দূরত্ব যাবে, একক সময়ে তারা ভি বাই টি আয়তন যাবে। এই যে ভি বাই টি আয়তন, ভি বাই টি দূরত্ব, দোনোটাই বা দুইটাই, চাটগায়া ভাষা, দোনোটাই দুইটাই আমার হচ্ছে ব্যাপন হারের সাথে সম্পর্ক। দুইটাই কি? ব্যাপন হারের সাথে ডিরেক্টলি রিলেটেড, ব্যাপন হারের সাথে রিলেটেড। বুঝতে পারছো? সো ব্যাপন হার থেকে আমরা এই জায়গাতে কাজ করতে পারবো। তাহলে দেখো, এই জায়গাতে আমরা ব্যাপন হারের সম্পর্ক পাইলাম r ইকুয়ালস টু এক্স বাই টি, r ইকুয়ালস টু ভি বাই টি, ভি বাই টি। এবারটা খুব সিম্পলি একটু বোঝার চেষ্টা করো, সিম্পলি একটু বোঝার চেষ্টা করো যে এই যে আর এর সাথে টি এর সম্পর্ক, মানে ব্যাপন হারের সাথে সময়ের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যাপন হারের সাথে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যাপন হারের সাথে দূরত্বের সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক। ব্যাপন হারের সাথে আয়তনের সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক। এইটা আমার দূরত্ব প্রকাশ করে, এইটা আমার আয়তন প্রকাশ করে, তাই না? আর এইটা আমার সময় প্রকাশ করে, সময় প্রকাশ করে। এবার একটু চিন্তা করো তো, এবার একটু চিন্তা করো তো, এটা একটা চেম্বার আছে, চেম্বার আছে, এই চেম্বারের এখানে কিছু গ্যাস দেয়া আছে, এখানে কিছু গ্যাস দেয়া আছে। তো এই পয়েন্টে যে এই গ্যাসও মিলিত, এই গ্যাসও আসলো, এই গ্যাসও আসলো, দুইটা গ্যাসই এই পয়েন্টে এসে মিলিত হইলো। এই গ্যাসের এইদিকে যাইতেও টি সময় লাগছে, এই গ্যাসের এদিকে আসতেও টি সময় লাগছে। দুইটা গ্যাসের একটা পয়েন্টে এসে মিলিত হইতে যদি টি সময় লাগে, তাহলে এটা একই সময় না? সেম সময় না? একই সময় না? একই সময় তো। মানে ধরো তুমি, আমি এই জায়গায় দাঁড়ায় আছি, ওই সাইডে কেউ একজন দাঁড়ায় আছে, তো আমরা দুইজন মুখোমুখি সংঘর্ষ করব। তো মুখোমুখি সংঘর্ষ করার জন্য রেফারি বাঁশি দিছে, পিপ, তা আমিও দৌড়ায় গেলাম, ও দৌড়ায় আসলো। এখন মাঝখানে একটা পয়েন্টে দুজন যে ধাক্কা খাবো না? এখন দেখো, ওর আসতে যেই সময় লাগছে আমারও যাইতে সেই সময় লাগছে, কোন পয়েন্টে? ধাক্কা খাওয়ার পয়েন্টে। তাহলে দুজনের জন্য দূরত্ব আলাদা হইলেও মাঝখানে ধাক্কা খাওয়ার সময় সেম। তাহলে সময় যখন সেম, তখন সময় সেম বলতে এই সময়কে আমরা কনস্ট্যান্ট বুঝি। সময় সেম মানে কি? সময় কনস্ট্যান্ট। সময় কনস্ট্যান্ট মানে হচ্ছে এই সময় যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সরাসরি r ইজ প্রপোর্শনাল টু x, r ইজ প্রপোর্শনাল টু v লেখা যায়। তাহলে প্রপোর্শনাল যখন হয়ে যাবে, তখন আমরা সরাসরি এই r এর সাথে সমানুপাতিক সম্পর্ক লিখতে পারবো, x1 বাই x2 সরাসরি সম্পর্ক লিখতে পারবো v1 বাই v2। এই যে সরাসরি সম্পর্ক লিখে ফেলছি। বাট এই সম্পর্কটা প্রযোজ্য কোন ক্ষেত্রে? প্রযোজ্য তখনই যখন সময় সেম, সময় একই, সময় একই বা সময় কনস্ট্যান্ট, সময় একই বা সময় কনস্ট্যান্ট। এই শর্তে সময় একই বা সময় কনস্ট্যান্ট, এই শর্তে আমরা এটা পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো তোমার চিন্তা করো, সময় যা যা লাগে লাগুক,
আমি মাঝখানের একটা পয়েন্ট নিব, এদিক থেকেও যা দূরত্ব এদিক থেকেও তাই দূরত্ব হইতে হবে, অর্থাৎ দূরত্ব আমার সেম হইতে হবে, সময় আমার ডিফারেন্ট হোক, এর জন্য t1 সময় হোক, এর জন্য t2 সময় হোক, বাট দূরত্ব আমার সেম হইতে হবে। তো দূরত্ব যদি সেম হইতে হয় তাহলে এই দূরত্ব বা আয়তন তখন আমার কনস্ট্যান্ট হয়ে গেলে অটোমেটিক আর এর সাথে t এর সম্পর্ক এটা ব্যস্তানুপাতিক হয়ে যাবে, এবং ব্যস্তানুপাতিক সম্পর্কে তখন সময় আমার ডিফারেন্ট হয়ে যাবে, কারণ আমি দূরত্ব এখন সেম করে ফেলছি। তো দূরত্ব যদি সেম করো তাহলে এখানে ব্যস্তানুপাতিক সম্পর্কে তোমার রিলেশন আসবে r1/r2 ইকুয়ালস টু t2 ডিভাইডেড বাই t1, t2 ডিভাইডেড বাই t1। এই যে t2 ডিভাইডেড বাই t1 আসলো, এটাই হচ্ছে আমাদের সেই ব্যস্তানুপাতিক সম্পর্কের তোমার হচ্ছে দূরত্ব। এবার এই জায়গাটা, এই ফর্মুলাটা কখন তৈরি সম্ভব? যখন আমার দূরত্ব বা আয়তন সেম, দূরত্ব বা আয়তন সেম। সো দূরত্ব বা আয়তন যদি সেম হয় তখন আমার এই রিলেশনটা কাজ করে। তাহলে দেখো, এই একটা লাইন নিলাম আমি, এই একটা লাইন আশা করি আমার পুরা ফর্মুলাটা ক্লিয়ারিটি দিছে। এই যে একটা লাইন লিখে দিলাম, এই একটা লাইন দিয়ে তুমি ব্যাপন হারের সমস্ত ম্যাথ করতে পারবা, প্রথম কথা। 2 নম্বর সমস্ত এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখন যা যা আসবে আমরা দেখবা ইজিলি পারবো। ইজিলি কিভাবে পারবো? চলো ব্যাপন হার থেকে একটা ম্যাথ করি, কমন ম্যাথ, এটা মেইন বইতে আছে, এই ম্যাথটাই বারবার আসে, হ্যাঁ এই ম্যাথটাই বারবার দিয়ে দেয়। সো এই ম্যাথটা আমরা এখন করব। ওকে, তো চলো আমরা একটা ম্যাথ করি। ম্যাথটা হচ্ছে এরকম যে এইটা একটা পাইপ বা নল দেয়া আছে, এইটা হচ্ছে নলের বাম সাইড, এটা হচ্ছে নলের ডান সাইড। তো বাম সাইডে আমরা HCl দিলাম, আর ডান সাইডে যেটা আছে, ডান সাইডে আমরা অ্যামোনিয়া দিলাম। তো এখন বাম সাইডে অ্যামোনিয়া যখন আমরা পুশ করতেছি, এখান দিয়ে যখন আমরা অ্যামোনিয়া পুশ করতেছি, আর এখান থেকে এই বাম সাইড থেকে যখন আমরা HCl পুশ করতেছি, আর ডান সাইড থেকে যখন অ্যামোনিয়া পুশ করতেছি, ডেফিনেটলি এই গ্যাসটাও এদিকে আসবে, এই গ্যাসটাও এদিকে আসবে। মাঝখানে একটা পয়েন্ট এসে তারা দুইজন মিলিত হয়ে এই পয়েন্টে তারা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। কি তৈরি করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এক সাইড থেকে HCl, এক সাইড থেকে অ্যামোনিয়া, উভয় সাইড থেকে তারা পুশ ইন হয়ে মাঝখানে একটা পয়েন্ট এসে মিলিত হয়ে তারা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। তো যেই পয়েন্ট এসে মিলিত হবে এই পয়েন্টটাতে দূরত্ব দুইজনের ডিফারেন্ট হইতে পারে, এর দূরত্ব ডিফারেন্ট হইতে পারে, বাট যেহেতু আমি সেম টাইমে দুইটাই ইন করছি, ইনপুট দিছি, এখান থেকে এরও টি সময় লাগবে, এখান থেকে এরও টি সময় লাগবে, অর্থাৎ সময় সেম, সময় সেম। এখন আমাদের বলে দেয়া আছে এই জায়গাতে যে কাঁচনল, এই জায়গাতে যে কাঁচনল, এই টোটাল কাঁচনলের দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার বলে দেয়া আছে। এবার বলছে যে বাম দিকের মুখ থেকে বা HCl থেকে কত সেন্টিমিটার দূরে, কত সেন্টিমিটার দূরে তোমার হচ্ছে তারা মিলিত হবে, এটা জিজ্ঞেস করছে বাম দিক দিয়ে। তো এটার উত্তর একদম মুখস্থ, এটার উত্তর মুখস্থ কি জানো? বাম দিক দিয়ে 10 সেন্টিমিটার আর ডান দিক দিয়ে অ্যামোনিয়ার দিক দিয়ে 15 সেন্টিমিটার, মুখস্থ। এমসিকিউ, মেইন বইয়ের এমসিকিউ এটাই আসে, বাট আমরা মুখস্থ করব না, আমরা ম্যাথটা আগে করব তারপরে মুখস্থ করব। এখন ম্যাথটা কিভাবে করব? তো ম্যাথটা করার জন্য এই জায়গাতে এই যে বাম দিক দিয়ে 10 সেন্টিমিটার, এটাকে আমরা আগে মুছে দিলাম, মুছে দিলাম। মুছে দিয়ে এখন আমরা একটা খেলা খেলবো। এখন আমরা একটা কি করব? খেলা খেলবো। কি খেলা খেলবো? লেটস সি, একটা চমৎকার গেম খেলি। ওকে, গ্রেট। দ্য গেম ইজ, বাম সাইড থেকে আমরা ধরে নিলাম x সেন্টিমিটার দূরত্বে সে মিলিত হবে। আমরা বাম সাইড থেকে ধরে নিলাম x সেন্টিমিটার দূরত্বে সে মিলিত হবে। তাহলে ডান সাইড থেকে কত সেন্টিমিটার দূরত্বে মিলিত হবে? 25 মাইনাস x, কারণ কি টোটাল পাইপ নলের দূরত্ব কত? 25। টোটাল পাইপটা 25, বাম দিক দিয়ে যদি x হয় তাহলে ডান দিক দিয়ে এদিক থেকে কত হবে? 25 মাইনাস x, কারণ এই দূরত্ব থেকে, টোটাল দূরত্ব থেকে এইটুকু বাদ দিলে এইটুকু পাওয়া যায়। এবার প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমার ব্যাপন হারের ক্ষেত্রে এখানে HCl দেয়া আছে, এখানে অ্যামোনিয়া দেয়া আছে, তাহলে আমরা HCl এবং অ্যামোনিয়া দুইটার আণবিক সংকেত থেকে আণবিক ভর সম্পর্কে জানি। এই দিকের বাম দিকের যে গ্যাসটা আছে তার ব্যাপন হার, মানে এই HCl এর ব্যাপন হার যদি R অফ HCl হয়, আর অ্যামোনিয়ার ব্যাপন হার যদি R অফ তোমার অ্যামোনিয়া হয়, R অফ অ্যামোনিয়া হয়, NH3 অ্যামোনিয়া হয়, তাহলে আণবিক ভরের জন্য উল্টা সম্পর্ক কি হবে? আণবিক ভরের জন্য উল্টা সম্পর্ক কি হবে? আণবিক ভর অফ অ্যামোনিয়ার জন্য উপরে যাবে NH3 অ্যামোনিয়া, আর আণবিক ভর অফ HCl এর জন্য নিচে যাবে HCl।
বুঝতে পারছো? কারণ কি, ওই যে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট এম, এটা ছিল না, তো এটা থেকে আমরা সম্পর্ক লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা অ্যামোনিয়ার ভর জানি, HCl এর ভর জানি, বাট ব্যাপন হার তো জানি না, তাহলে বের করব কিভাবে, দূরত্ব বের করব কিভাবে? এইটাই হচ্ছে মজার কাহিনী। খেয়াল করো, এই জায়গাতে আমরা আগে ফর্মুলা শিখে আসছি, যখন আমাদের সময় সেম, সময় যখন সেম, তখন r ইজ প্রপোর্শনাল টু x, r ইজ প্রপোর্শনাল টু x, তার মানে r অফ HCl এইটার জন্য আমরা লিখতে পারবো x অফ HCl, x অফ HCl, r অফ অ্যামোনিয়া এইটার জন্য আমরা লিখতে পারবো x অফ NH3 অ্যামোনিয়া। কেন? কারণ এই যে r ইজ প্রপোর্শনাল টু x, আমরা দেখে আসছি আগে যখন ফর্মুলা প্রতিপাদন করছি তখনও দেখছিলাম সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক হলে r1/r2 ইকুয়ালস টু তোমার x1/x2 হয়, তাহলে এটার সাথে এটা সমানুপাতিক, এটা উপরে হলে এটা উপরে, এটা নিচে হলে এটা নিচে। এইবারটা দেখো আমাদের এইটা আর লাগতেছে না, আমরা সরাসরি এই জায়গাতে ভ্যালু বসাইতে পারতেছি। কেমনে? খেয়াল করে দেখো, আমরা উপরে আণবিক ভর যদি বসাই, অ্যামোনিয়ার আণবিক ভর কত আসবে? নাইট্রোজেন 7 14 আর 3 17, 17 বসাইলাম। HCl এর কত আসবে? HCl এর দেখো 36.5 আসলো, বসাইলাম, ইকুয়াল টু এই জায়গায় দেখো উপরে x HCl এর জন্য দূরত্ব, HCl এর জন্য দূরত্ব বাম মুখ থেকে এটাকে আমরা x ধরে নিছি, আর অ্যামোনিয়ার জন্য দূরত্ব ডান মুখ থেকে এটাকে আমরা 25 - x ধরে নিছি, বসাই দিছি। এবার এটাকে তুমি জাস্ট সিম্পল ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা x ইকুয়ালস টু 10 সেন্টিমিটার চলে আসছে। এটা মেইনলি বেসিক্যালি 10.14 সেন্টিমিটার আসে, 10.14 সেন্টিমিটার এটা আসে, বুঝতে পারছো? এটা বেসিক্যালি 10.14 আসে। তো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী, ডাল্টনের না গ্রাহামের ব্যাপন সূত্রের বেসিক কাহিনী। গ্রাহামের ব্যাপন সূত্রে এই ম্যাথগুলাই আসে, এর বাইরে যে কয়টা ম্যাথ আসে, দুই একটা ম্যাথ যেগুলো আসে সেগুলো তুমি কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাসে পেয়ে যাবে, এর বাইরে আর কিচ্ছু আসে না। গ্রাহামের ব্যাপন সূত্র থেকে যেগুলো আসে সব দেখাই ফেলছি, যত ধরনের কোশ্চেন আসে সব দেখাই ফেলছি। তুমি যদি এইটা বুঝো তাহলে তুমি সব ম্যাথ পারবা, বাট এমসিকিউ এর জন্য এর চেয়ে বেশি দরকার নাই, এমসিকিউ এর জন্য এর চেয়ে বেশি দরকার নেই। এখানে আমি যে বেসিকটা তোমাকে দিছি এটা তোমাকে সাস্টেও হেল্প করবে, সাস্টেও হেল্প করবে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে গ্রেট, সো এই ব্যাপারটা ক্লিয়ার হইছে, গ্রেট গ্রেট, আশা করি ক্লিয়ার। ওকে, সো আমরা এই ক্লাসটা এই পর্যন্তই রাখবো, পরের পার্টে আমরা হচ্ছে যে ডাল্টনের আংশিক চাপ সূত্রে চলে যাব। থ্যাংক ইউ।